কি করতে হবে বলো? ওদের জন্য একটু জামা কাপড় কিনে দিতে হবে। আমি তো সোনা দিদিকে আর সবাইকে এখানে আসতে বলেছি, তারা তো সব আসবে কালকে। সোনা দিদি শুধু আমার কুটুম নয়, সে আমার দিদি। আর এত বছর পর আমার দিদি আমার বাড়িতে আসবে, তাকে তো না খাইয়ে আমি ছাড়তে পারি না। দরকার হলে আমি খাবার কিনে আনবো দোকান থেকে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিচার করব। কি বিচার করবে? কি বিচার করবে? বিয়ে তো হয়েই গেছে। আর তাছাড়া তোমার মাই তো বলেছেন বিয়ে যখন হয়ে গেছে তখন কিচ্ছু করার নেই, কিচ্ছু। এটা মার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আমি মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কি কি করার আছে আর কি কি করা যায়। বড় বৌদি, আমরা যদি মেয়েটাকে অ্যাকসেপ্টই না করি তাহলে এখানে ও কতদিন পড়ে থাকবে? অ্যাকসেপ্টের কথা আসছে কোত্থেকে বুলু? আমাদের আশু কর্তব্য এখন মেয়েটিকে বিদায় করা। হ্যাঁ, এর জন্য হয়তো এক্সট্রা বার্ডেন আমাদের ঘাড়ে চাপবে, ওর কোর্পোসের জন্য কিছু খরচ খরচা দিতে হবে, দেব। আমার ছেলের যে ক্ষতি হয়ে গেছে তার কাছে এটা একেবারেই তুচ্ছ। যদি খোরপোশ দিতে হয় দেব। একসঙ্গে থোক টাকা দিয়ে যদি এই বিপদ থেকে বাঁচা যায় তাহলে তাই করতে হবে। আমার ছেলের জীবনের কাছে তো আর কিছু নেই রে। বড়দা, মা এই কাজটা করলো কি করে বলো তো? আর কেনই বা করলো? একদিন ভালো সম্পর্ক ছিল বলে সেই সম্পর্কের দামটা এইভাবে মেটাতে হবে? এটা কোনো কথা হলো বলো তো বৌদি? কি কুক্ষণে আমার ছেলেটাকে পাঠিয়েছিলাম বলো তো বুবলু? আমার ছেলের ব্রেন ওয়াশ হয়ে গেল। আমার ছেলে আমাকে উল্টে বোঝাতে এসেছে। আবিরের বয়সে কোনো ছেলের সাথে যদি এরকম ঘটনা ঘটতো সে তো মেনেই নিত না, নিজে থেকে এই ঘটনার প্রতিবাদ করত। আর আমাদের আবিরও যে ধরনের ছেলে, ওরও তো এই কথা মেনে নেওয়ার কথা নয়। ওরও তো নিজে থেকে এই ঘটনার প্রতিবাদ করার কথা। আর এই বয়সে আবিরের বিয়ে হয়ে গেল, এখন আবির লোক সমাজে মুখ দেখাবে কি করে? সবাই তো ওকে নিয়ে হাসাহাসি করবে। আমার মনে হয় গ্রামে যাওয়ার পর থেকে গন্ডগোলটা ঘটে। গ্রামে ওই মেয়ের বাড়ির লোকগুলো সাংঘাতিক। ওরা আমার মনে হয় আবিরকে ইমোশনালি এক্সপ্লয়েট করে, ওকে একবারে পাখি পড়ান বুঝিয়ে ছেড়েছে। হ্যাঁ, বুঝিয়েছেই তো। সেই জন্যই তো মার সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলেনি, নিজে থেকে একটা ফোনও করেনি। তাহলে তোমরা বোঝো কটা দিন বেড়াতে যাওয়ার জন্য যদি এরকম ভাবে বশ হয়ে যায় তাহলে বিয়ের পর আমার ছেলের পরিণতি কি হবে? এই বারবার বিয়ে 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 তুমি বলছো কেন? আমি তো বলছি এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানি না, আমি অবিলম্বে বিয়ে ভেঙে দেবো। তারপরে তুমি কেন এই বিয়ের কথাটা উচ্চারণ করছো? তুমি কি বুঝতে পারছো না যতবার বিয়ের কথাটা উচ্চারণ করবে ততবার এই বিয়েটাকেই রেকগনিশন দেওয়া হবে? তোমার কি মনে হয় ওই মেয়ে অত সহজে ঘাট থেকে নামবে? নামবে না। তুমি যত টাকা দেওয়া যাই দাও না কেন, তো মনে একটা মিটমিটে শয়তান দেখলে না কেমন ইনিয়ে বিনিয়ে বললো যে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। ওই রকম একটা অবস্থায় বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় কি করে? এত সাহস পায় কি করে বলো না তুমি? ওর সাহস কি করে খুঁচিয়ে দিতে হয় সেটা আমার জানা আছে। মা যখন একটা লড়াই শুরু করলেনি তখন ওই সোনা জেঠিদের সঙ্গে আমাকেই লড়তে হবে। আমার কিছু করার নেই। আমার তো এখন সত্যিই ভাবলে ভয় লাগছে যে আবিরের বদলে যদি আকাশ চলে যেত তাহলে তো একই ব্যাপার হতো ওর সঙ্গে। মা তো মনেই রাখতো না যে আকাশ আবিরের থেকেও 2 বছরের ছোট, ওর সঙ্গে বিয়ে দিয়ে দিত। আচ্ছা, মার বিমতিটা কবে থেকে হলো? বন্ধুকৃত্য করেছে মা। মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে যাবে বলে নিজের সব সেরা নাতির জীবনটা হাড়িকাটে বলি দিয়ে দিয়েছে। বিশ্বাস করো বর্দা, মার এই অন্যায়টা কিছুতেই ক্ষমা করা যায় না, কিছুতেই না।
কিছু ভুল বলছে না তো বড় বৌদি? তুমি তুমি বলো না, এই এত অন্যায় সহ্য করে এই বাড়িতে থাকাটা বড় বৌদির কাছে কতটা কষ্টের, কতটা লজ্জার, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। সেই জন্যই তো বলছি, তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, আমাকে আমাকে এই বাড়িতে থাকতে বলো না। ওই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে থাকবে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাবো। আমাকে আমাকে তুমি সত্যি বলছি, আমাকে তুমি কল্যাণীতে রেখে এসো, অন্তত ওই মেয়েটাকে তো চোখের সামনে দেখতে হবে না। পারবো না। কমলিনী, কমলিনী, তোমার দুঃখ শেয়ার করার জন্য এই বাড়িতে আমরা সবাই আছি। কারণ এই দুঃখ, এই অপমানটা তোমার একার নয়, আমাদেরও। কল্যাণীতে গিয়ে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তাদের কি বলবে, তারা শুনলে কি বলবেন? দেখো, তুমি তো সবকিছু চেপে গিয়ে সেখানে থাকতে পারবে না। আর তুমি যদি সবকিছু চেপে গিয়ে সেখানে থাকো, তাহলে তারা তোমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন মারাত্মক একটা ঘটে গেছে তোমার জীবনে। এটা তুমি কি বলছো বড় বৌদি? তুমি বাড়ির বউ, একটা ছোট্ট কি ধাক্কা এলো তাতে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তার থেকে অনেক সহজ নয় যে মেয়েটা উৎপাত হিসেবে দেখা দিয়েছে তাকে বার করে দেওয়া? দেখো মেজো ঠাকুরপো, এই গ্রামগঞ্জের লোকরা না, ওই দেখতে যত সরল সাদাসিধে মনে হয় অত সরল সাদাসিধে নয়। ওদের পেটের ভেতরে না শয়তানির পেঁচ। আর তাছাড়া তুমি তো জানো ওই বিয়ের আইন মেয়েদের হাতেই থাকে। আমার ছেলে ডিভোর্স দিতে চাইলেও ওই মেয়েটা যদি ডিভোর্স না দেয় তাহলে তো ডিভোর্সটা হবে না। আর আমার বাড়ির লোক তো স্বেচ্ছায় ছেলেটাকে বিয়ে দিয়েছে। কেউ তো ওই মেয়েটাকে আমার ছেলের গলায় গেঁথে দেয়নি। আমার ছেলে মত দিয়েছে। এত কিছু জানার পর কোন আইন ডিভোর্স দেবে বলো না তুমি? আর যদি আবির নিজে আপত্তি করে, আবির যদি নিজে ডিভোর্স দিতে না চায়, তাহলে তাহলে কি হবে তখন? শেষ শেষ, আমার সব স্বপ্ন শেষ। আমার আর একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না, একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না। আর ওইটা নাকি আমার ছেলের বউ। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে স্কুলটাও পাস করেনি। ওইটা নাকি আমার ছেলের বউ। এসব কথা কেন উঠছে কমলিনী? ও যদি স্কুল পাশ করেই থাকে তাহলে কি এবারই বউ হওয়ার যোগ্য হয়ে গেল? আমার ছেলের যোগ্য হয়ে গেল? মানুষ বিপদে পড়লে তাকে টাকা দিয়ে সাহায্য করা যায়, কিন্তু তার সঙ্গে নিজের বাড়ির ছেলের বিয়ে দেওয়া যায়, এই কথাটা আমার আগে জানার সুযোগ হয়নি। সত্যি বর্দা, মা এমন একটা ঘটনা ঘটালেন, সত্যি আমাদের লজ্জায় সবার একেবারে মাথা হেট হয়ে যাচ্ছে। জানো বড় বৌদি, মা আমাদের কাছে এমন একটা ইমেজ না, এত বছর ধরে মাকে এমন একটা জায়গায়, এমন একটা আসনে আমরা বসিয়ে রেখেছি, মা আজ নিজেই সেই জায়গা থেকে নেমে গেলেন। আচ্ছা বড় বৌদি, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কোনোদিন পারবে মাকে ক্ষমা করতে? বর্দাও তো পারবে না। কি করে পারবে? ন্যাচারালি, মানে দেখো, আবির তো আমাদের বাড়ির সবার চোখের নয়নের মণি। সবাই আমরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। ওর জীবনে এরকম একটা সর্বনাশের জন্য, অন্তত অন্তত এই ঘটনাটার জন্য মাকে আমরাও কোনোদিন ক্ষমা করতে পারবো না। আবিরের বয়সীর কত ছেলেরাই তো প্রেম টেম করে এখন। আবিরেরও যদি এরকম একটা বন্ধু থাকতো তাহলে ওকে হয়তো এই বিপদের মধ্যে পড়তে হতো না। একটা প্রতিবাদ করার পথ থাকতো। আমি তো এতদিন জানতাম ও এসবের ঊর্ধ্বে। বিয়ে, সংসার এসব আমি পছন্দই করে না। তুই ঠিক বলেছিস, আমিও ভাবছিলাম। দেখ দাদা, যে ছেলেটার সংসারের প্রতি এত বিরাগ, স্বামী বিবেকানন্দের আদর্শে নিজের জীবনটা গড়ে তুলতে চেয়েছিল, তার সেই সব স্বপ্ন আদর্শ কয়েকটা দিনের মধ্যে শেষ হয়ে গেল। তা কোথায় গিয়ে শেষ হলো? ওই একটা গাইয়া ভূতের পায়ে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিল। ও যখন সঙ্গের মতো এই মেয়েটার পাশে দাঁড়িয়ে ছিল না, তখন আমার মনে হচ্ছিল ওর গালে গিয়ে ঠাস ঠাস করে চর কষাই, আর ওই ধরাচুরো খসিয়ে দিয়ে বলি, যাও গিয়ে পড়তে বসো। ওরা কিচ্ছু হবে না, দেখে নিও, কিচ্ছু হবে না। গ্রাজুয়েশনটা পর্যন্ত শেষ করতে পারবে না। আমি অনেক লড়াই লড়েছি কমলিনী,
এর থেকেও অনেক কঠিন লড়াই আমি লড়েছি। এই লড়াইটাও আমাকে লড়তে হবে, শুধু তুমি একটু আমার উপরে ভরসা রাখো। কিচ্ছু চাইনি গো তোমার কাছ থেকে, আমি কোনোদিন কিচ্ছু চাইনি। তুমি আমাকে সব সময় বলতে সব বউরা তো তার স্বামীদের কাছ থেকে কত কিছু চায়, তোমার কিচ্ছু চাওয়ার নেই। আমি বলতাম যাওয়ার আগে তুমি আমাকে সব কিছু দিয়ে দাও, কি চাই চাইছি, এই প্রথমবার চাইছি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার ছেলেকে, ওর জীবন থেকে দুঃস্বপ্নের রাত্রি ধুয়ে মুছে সাফ করে দাও, আর কিচ্ছু চাই না। আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, দাও না গো আমার। নদী দিঘি, তোমরা কোথায় গিয়েছিলে শপিং সকালবেলা? করতে গিয়েছিল, শপিং। তোমার ছেলের বউয়ের জন্য কেনাকাটা করতে বাজার করতে গিয়েছিল। দাঁড়াও না, আমায় কথা বলতে দাও। বলো না কথা, আমি নিজের চোখে যা দেখেছি তাই বলেছি, এবার তো অস্বীকার করতে পারবে না। বলো না নদী দিঘি, কোথায় গিয়েছিলে? শপিং করতে তো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না বড় বাবুকে, কোথায় গিয়েছিলে? আচ্ছা, জান বললে আমরা কি করে মুখের উপর না করি বলো তো? হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছে। মানে মা যদি ওদের ডেকে কিছু বলে, ওরা মায়ের মুখের ওপর না বলবে কি করে? ইনফ্যাক্ট এ বাড়িতে মায়ের মুখের ওপর না বলার অধিকার কারই বা আছে? মেজ ঠাকুরপো, তোমার ছেলে আকাশের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো না, তুমিও এইভাবে কথা বলতে, তুমিও মায়ের মুখের ওপরই কথা বলতে। দেখো বৌদি, তুমি কাল থেকে এই কথাটা আমাকে অনেকবার বললে, তুমি তো আমায় অনেকদিন দেখলে, তো তোমার কি মনে হয় যে আমার আবির আমার আকাশের থেকে কিছু কম? আবিরের এই ক্ষতিতে আমি কম ব্যথা পেয়েছি? এই শোনো, ওর মনের অবস্থা এখন ঠিক নেই, ওর এখনকার কথাগুলো ধরো না। এরকম আঘাত পেলে আমি তো দাঁড়াতে পারতাম না। অন্যদিকে আরেকটা কথাও ভেবে দেখতে হবে তোমাদের। হ্যাঁ মেজদা, একটা মেয়েকে যখন বিয়ে টিয়ে করিয়ে এ বাড়িতে তুলে এনেছে মা, তখন আর বাকি অনুষ্ঠানগুলো হোক বা না হোক তাতে তাতে কি এসে যায়? হ্যাঁ, সেই তো, সেই বরণটা তো আমাকে করতেই হলো বর্দি ভাই। তাই আমি বলি কি, এখন কি অনুষ্ঠান হবে না হবে সেসব নিয়ে মন খারাপ করে ভেবে আর কোনো লাভ নেই বর্দি ভাই। তাহলে তোরা আমাকে কি করতে বলছিস? হ্যাঁ, আমি মুখ বুঝে সবকিছু মেনে নেবো, এই তো? তাহলে তোরা এক কাজ কর, এ বাড়ির ছেলে তো এইভাবে বিয়ে হওয়ার কথা নয়, যেভাবে বিয়ে হওয়ার কথা আচার অনুষ্ঠান মেনে সেইভাবে বিয়েটা দে না। এ বাবা, ও বর্দি ভাই, আমি আমি কথাটা সেভাবে কিন্তু বলিনি, বিশ্বাস করো। ও বর্দি ভাই প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমার কথাটা শোনো, আমি সেভাবে বলিনি। আর তাছাড়া অনুষ্ঠান করে বিয়ে দিলেই যে বউকে আর ফিরিয়ে দেওয়া যায় না, এমন তো কোনো নিয়ম নেই। মা যা করছেন করুন না, আর দাদা তুই মনে মনে যা সিদ্ধান্ত নিয়েছিস সেটাই করবি। সেটাকে আর আমাকে বলে দিতে হবে?
কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, আমরা সকলে মিলে এরকম ভাবে অপোজ করছি, এটা জেনেও মা আমাদের সবাইকে উপেক্ষা করে কি করে আচার অনুষ্ঠান করার কথা ভাবছে। দেখ দাদা, মা তো আর আমাদের বলছে না, যাদের বললে মায়ের কথা তারা ফেলতে পারবে না তাদেরই বলছে। তা কি কেনাকাটা করলে নতুন বইয়ের জন্য? বেনারসি টেনারসি নিশ্চয়ই। বলো না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেনাকাটা যখন হয়েই গেছে তখন বলেই ফেলো। আর কি প্ল্যান বলতো? তোরা তো জানিস। জান, ওই আমাদের ভাত কাপড়ের শাড়ি, ফুলসজ্জার শাড়ি এসব কিনতে বলেছিল আর কি। জান যতটুকু কিনতে বলেছিল আমরা ঠিক ততটুকুই কিনেছি। বিশ্বাস করো বড় মামা, আমরা মন থেকে কোনো কিচ্ছু কেনাকাটি করিনি। বিশ্বাস করো, এই আবিরের জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমাদের কি কম খারাপ লাগছে বলো তো? না, আমি অবাক হয়ে যাচ্ছি আবিরের আচরণ দেখে। ও যে ভুল করেছে সেটা তো ভাবছেই না। আমার ছেলের ব্রেনটা ওয়াশ করা হয়ে গেছে নীলা। ও কি করে ভাববে? ও কি আর ভাবতে পারে? দেখো বড় বৌদি, মার সম্পর্কে আমরাও যে ধরনের কথাবার্তা বলছি সেটাও যে কখনো বলতে হবে এটাও কিন্তু আমাদের কাছে নতুন। আমরাও কিন্তু কোনোদিন ভাবিনি। কাল থেকে মানে ওরা আসার দিন থেকে মাও কিন্তু কম কথা শুনছে না। কাল থেকে মার সঙ্গে আমরা তো খুব ভালো করে কথাই বলছি না। কেন বুবলু? তোমরা কথা বলো না মার সঙ্গে। আমার ঘরে আগুন লেগেছে, সেই আগুনে ঝাঁপ দেওয়ার তোমাদের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বড় বৌদি, এভাবে কথা বললে তো কথাই বলা যায় না। একটা বাইরের ঘটনায় যদি নিজেদের ভেতরের রিলেশনগুলো নষ্ট হয়ে যেতে বসে, এটা তো কাম্য নয় বড় বৌদি। কোনটা বাইরের ঘটনা? মেয়েটা বাইরের হতে পারে, কিন্তু ছেলেটা তো আমার ছেলে। একটা ব্রিলিয়েন্ট স্কলারের এইভাবে অপমৃত্যু আমি মা হয়ে মেনে নিই কি করে বলো তো? ছেলেটা যখন ছোট্ট ছিল, নার্সারি স্কুলে ভর্তি করিয়েছিলাম, তখন সকাল থেকে রাত পর্যন্ত ওর পেছনে পেছনে আমি থাকতাম। ওকে স্কুলে দিয়ে আসতাম। আমি রাস্তায় রাস্তায় লোকের বাড়ির রকে বসে থাকতাম, কখন আমার ছেলের ছুটি হবে। তারপর যখন একটু বড় হলো, টিউশন পড়তে যেত, আমি ওর সঙ্গে সঙ্গে থাকতাম। আমি সমানভাবে সকাল থেকে রাত পর্যন্ত ওর সঙ্গে থেকেছি। ছেলেটা যদি সাদামাটা হতো, পড়াশোনায় খারাপ হতো, তাও এই ধাক্কাটা হয়তো আমি সামলে নিতে পারতাম। মেজো ঠাকুরপো, আমার ছেলেকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মেজো ঠাকুরপো। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কোনো বন্ধু বান্ধব, লোকজন, আত্মীয় স্বজন কাউকে ফোনে বলতে পারছি না আমার ছেলের এইরকম ভাবে বিয়ে কেন হবে। কেন থাকবো আমরা চোরের মতো? আমার মা যদি আমার ছেলেকে বিয়ে দেওয়ার হতো, যদি ওই পুরনো ঋণ শোধ করার হতো, করতো। তাহলে মেয়েটাকে একটু উপযুক্ত তৈরি করতো, বড় হতো, লেখাপড়া শিখতো, তারপর না হয় বিয়ে দিত। কিন্তু আমি এখন এটা মেনে নেবো কি করে? আমি কি করে, বলো না তোমরা? আমি কি করে মেনে নেবো বলো না? আমি কি করে মেনে নিই এটা? কে বলেছে মা মার মতো করুন? শুনছি নাকি আজকে ওর বাপের বাড়ির লোকজন আসবে। যদি সোনা জেঠিমা আসেন তাহলে আমি নিজে সোনা জেঠিমার সঙ্গে বিদায় করে দেবো।
হ্যাঁ, এই আশ্বাস দিয়েই রাখবো যে টাকা পয়সার কোনো অভাব হবে না। হ্যাঁ, তো ওরা কি সেটা মেনে নেবে? না মানলে ওই মেয়ের কপালে দুঃখ আছে। এখানে ওর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, এটা আমি সোনাজিকে ভালো করে বুঝিয়ে দেবো, যাতে উনি আর আশা না করেন যে ওই মেয়েকে এখানে রেখে যাবে। সব থেকে বড় কথা, আমার ছেলেটা আসার পর থেকে একবার পড়তে বসতে দেখলাম। আর পড়তে বসবেই বা কি করে? ওর ঘরটা তো ওই মেয়েটা দখল করে নিয়েছে না? আর মাই বা কোন আক্কেল ওই মেয়েটাকে ওর ঘরে পাঠালেন? তার মানে মা চাইছেন যে আমার ছেলে আর ওই মেয়েটা এখন থেকে স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাক। আর কি ক্ষতি হওয়ার বাকি আছে আমার, বলো তো তোমরা, আর কি ক্ষতি হওয়ার বাকি আছে? বললাম তো কমলিনী, তুমি ভেবো না, আজকের দিনটাই তো শেষ দিন। রাতটা তো আর ওকে এখানে কাটাতে হচ্ছে না। মা যাই বল, আর সব কথা আমি শুনেছি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না।